দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, বই বসন্তে, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ভূমি আর্ট গ্যালারি ও শিল্পাঙ্গনের যৌথ আয়োজনে ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 12 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী 12 স্টোরিজ। প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা 2025। ছুটির দিন ব্যতীত বইমেলা প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা এবং ছুটির দিন বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে। অমর একুশে বইমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন। বই মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। বুদ্ধিদীপ্ত, মুক্ত চিন্তা, আলোকিত মানুষ ও সুস্থ সুন্দর মননশীল জাতি গঠনে বই পড়ার বিকল্প নেই। প্রিয় দর্শক, অমর একুশে বইমেলা 2025-এ প্রকাশিত নির্বাচিত বই নিয়ে এবার আমাদের বিশেষ আয়োজন বই বসন্তে। প্রিয় দর্শক, আমরা আমাদের এই সেগমেন্টে অমর একুশে বইমেলায় প্রকাশিত 2টি বই সম্পর্কে জানাবো। গৌতম চৌধুরীর সম্পাদনায় আদর্শ থেকে প্রকাশিত হয়েছে চঞ্চল আশরাফের কাব্যগ্রন্থ নির্বাচিত কবিতা। পাপড়ি প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে জুলফিকার শাহাদাতের শিশুতোষ ছড়ার বই বিড়াল এখন বাঘের পেটে। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে বিশেষ টক শো সংলাপ প্রতিদিন। রাত 8টা 20 মিনিটে থাকছে শফিকুর রহমান শান্তনুর রচনায় সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। মানুষ জেনে শুনে বিষ পান করে, এটা এতদিন কথাই শুনেছি, এখন চোখের সামনে দেখছি। মানে তুমি জেনে শুনে কিভাবে একটা পাগলকে বিয়ে করছো, এটা আমার মাথায় ধরছে না। আসলে কি আমি গাধা না তুমি গাধা? আমার তো মনে হয় আপনিই গাধা। কেন? কারণ আমি তো মেয়ে, আমি তো গাধী হব। মজা করছো আমার সঙ্গে? একটু করলাম আর কি। আচ্ছা সরি। আচ্ছা, আমাকে তোমার গাধা মনে হচ্ছে কেন? তার কারণ হচ্ছে আপনি অফিসটা ঠিকঠাক ম্যানেজ করতে পারলেও মেয়ে মানুষ ম্যানেজ করতে পারে। রাত 9টা 40 মিনিটে থাকছে একক নাটক। প্রিয় তোমার শবনম, তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। আমি ঘুমালেও তোমাকে দেখি, ঘুম থেকে উঠলেও তোমাকে দেখি। আমি তোমাকে ভালোবাসি। আমার একটা মেডিসিন আছে, নাম হচ্ছে লাভ মেডিসিন। এই লাভ মেডিসিন যদি তুমি শবনমকে খাও, শবনম তোমার কাছে দ্রুত চলে আসবে। দিতে লাগবে না, জুসের মতো লাগবে। ও কিছু বুঝতে পারবে না তো? আমি কি এত কাঁচা কাজ করি? কোনো ঝামেলা হবে? ঝামেলা যদি কিছু করে থাকে তুমি করবা। ঘুমাচ্ছে? হ্যাঁ, তাড়াতাড়ি এসো। জান, কাজ হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। জান, কিসের জান? হেই, আমি জান নাকি? জান দাও, জান। কি বলো তুমি? তোর জান কোথায়? রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। ছাগলের চাষাবাদ, পাগলের আশাবাদ, মাল নিজ দায়িত্বে রাখুন। চিরঞ্জীবী দেবদাস হতে চেয়েছিল। গুম আছে, ঘুম নেই। ভাজনীতি আছে, রাজনীতি নেই। বাড়ি নাম্বার 677। এরকম আরো অনেক বইয়ের লেখক আহসান কবির। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি লেখক আহসান কবির। শুভ দুপুর ভাইয়া।
শুভ দুপুর। আপনি ভালো থাকেন সব সময়, এই জন্য জানতে চাইছি না আপনি কেমন আছেন, কিন্তু ভালোটা কিভাবে থাকেন সেটা জানতে চাই। বেঁচে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামক। বেঁচে থাকা মানেই হচ্ছে ভালো থাকা, সুস্থ থাকা হচ্ছে আরো বড় নিয়ামক। আচ্ছা, তো যেহেতু আমি সুস্থ আছি, ভালো আছি, তো এই কারণে আমি সবসময় বলি, ওই স্লোগানটা আমি নিয়েছি যে ভালো ছাড়া থাকি না। আর মার্জুক রাসেলকে মনে করি, কারণ হচ্ছে ও যাও পাখি বলতারে এর একটা বিপরীত বয়ান লিখেছিল ওর ভাষ্য অনুসারে, যে ভাই একটা বিপরীত বয়ান লিখছি। তো সেই বিপরীত বয়ান হচ্ছে কোনো পাখির কোনো কথা শুনে মনে রাখি না, ভালো ছাড়া থাকি না। চমৎকার। এই মাসটা নিঃসন্দেহে আপনাদের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ। যখন বইমেলা শুরু হয় কেমন লাগে একজন লেখকের জায়গা থেকে? আমার জন্য এটা খুব এক্সাইটিং শব্দটি আমি ব্যবহার করলাম, কারণ আমি যখন খুলনা শহর থেকে আসলাম, আমার ক্যারেক্টারের পড়া শেষ হলো, আমি প্রথম এসে ইন্টারভিউ দেওয়ার তো যুগ থাকে, বিশেষ করে এইচএসসি পাশের পরে, তো তখন আমি চিন্তা করলাম যে বিকেল পর্যন্ত থাকতে হবে, মেলায় যেতে হবে, এবং এই যে 85 সালের থেকে শুরু আমার মেলায় আসা, এবং আমার মনে হয় না যে এই 2024 পর্যন্ত এমন কোনো বছর নেই যে বছর আমি মেলায় যাই নাই। আপনি বইমেলায় গেলে অনেকের বই নিঃসন্দেহে সংগ্রহ করেন, যেহেতু আপনার বই অনেকে পড়তে পছন্দ করে, আপনিও তো নিশ্চয় অনেকের বই পড়ে থাকেন, এবং বেশিরভাগ সময় আমি দেখেছি আপনাকে যে আপনি অনেকের বই পড়েন। তো যখন বইমেলায় যান তখন আগে থেকে কি একটা তালিকা রেডি করা থাকে যে এই লেখকদের আপনি বই কিনতে চান বা সংগ্রহ করতে চান, এরকম কিছু? অবশ্যই আমি সেটা নিয়ে যাই। মানে হুমায়ুন আহমেদ বেঁচে থাকাকালীন একটা সময় আমি ধারণা করেছিলাম বা সিদ্ধান্ত নিয়েছিলাম হয়তো আর পড়বো না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি তার 82 বা 83টা বই সিরিয়ালি পড়েছি। আচ্ছা, কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সম্ভবত আমি 157 বা 158টা আমি সিরিয়ালি পড়েছি বলে দিতে পারি, মানে মুখস্থ? হ্যাঁ। আচ্ছা, তো এই দুইজন মানুষ পাঠক তৈরি করেছেন বলে আমি তাদের স্যালুট দিই। সেখান থেকে আখতারুজ্জামান ইলিয়াস, আমি আবার তার সিরিয়াস উপন্যাস একদিকে, চিরাকোঠার সেপাই একদিকে, কিন্তু আমি তাকে কখনো মাইনাস করতে পারিনি। হাসান আজিজুল হক, জি, এদেরকে আমি বরপুত্র মনে করি সাহিত্যের যে কোনো ফরম্যাটেই। শহীদুল জহির, মানে একটা ভাষা আছে তার, যে ভাষা আমি ভুলতে পারবো না, আমাকে টানে, আর সমস্ত মানুষকে টানে। হুমায়ুন আহমেদের একটা ভাষা আছে, এত সহজিয়া এই ভাষা হয়তো বা কেউ তৈরি করতে পারেন নাই। জি। তো আকর্ষণের তো একটা কারণ থাকতে হবে মানুষের, তাই না? প্রত্যেকের যার যার স্বকীয়তা তো থাকেই লেখার মধ্যে। আপনার লেখায় কখনো কারো প্রভাব পড়েছে? আমি আসলে যদি আমার কোনো নেশা থাকে সেটা হচ্ছে বই পড়া নেশা, তাহলে সকলেরই প্রভাব আছে। যেমন ইমতিয়াজ মাহমুদ নামে কবিতা লিখছেন, গত 5 বা 6 বছর মনে হয় আমি তার প্রত্যেকটা লেখা প্রায় মুখস্থ করে ফেলতাম। আচ্ছা, এর আগে আমি একাডেমি জীবনে একটা বই কিনে নিয়ে সাগর পরে পড়তে পড়তে মনে হলো যে আমি যদি বাংলাদেশে থাকি, ঢাকায় গেলে আমার এই লোকটার সাথে দেখা করতে হবে, তার নাম হেলাল হাফিজ। তো প্রথম পড়ায় যে 2-3 লাইন 4 লাইন আমার মাথায় ঢুকে গেছে, এখনো তো আছে। ওনার সাথে যখন আমার শেষ দেখা হয় তখন আমি একটা গানের পারমিশন নিতে গিয়েছিলাম ওনার কাছে। আচ্ছা, যতন করে ভুলে যেও, এই লাইনটা আমি একটা গানের মধ্যেই করেছি, অবন্তী স্মৃতি সেটা গেয়েছে। জি। তো সেটা যখন তার সাথে কথা বলতে যাই, উনি আমাকে বললেন যে তুমি আমার একটা লাইন এখন বলে যাও তো, কোন লাইনটা তোমার এখন মনে পড়ছে? তখন আমি বললাম যে তোমার বুকের ওড়না আমার প্রেমের জায়নামাজ। একদম। তো ওনাকে নিয়ে কিন্তু আমার এই বই মেলাতে যে বইটা আমি বের করছি, যদিও এটা রম্য, রাজনৈতিক রম্য, কিন্তু 2জন মানুষকে নিয়ে লেখা আছে। 2জন মানুষ মারা গেছেন। একজন হচ্ছে শিল্পী খালেদ, মানে খালিদ ভাই, টাইম বা অনেক জনপ্রিয় গান আছে ওনার, আর হচ্ছেন কবি হেলাল হাফিজ। বাহ, বইটি সম্পর্কে একটু জানি যে কি ধরনের বই। আপনি বলছিলেন রম্য রচনা, কোন বিষয়বস্তু বা প্রেক্ষাপটকে কেন্দ্র করে আপনি এই বইটি লিখেছেন? আমি বলি আসলে মলাটবন্দি বাংলাদেশ, 2000 সাল থেকে এটা আমি বলি। মলাটবন্দি বাংলাদেশের 2025-এর বই হচ্ছে মিসেস লক্ষণ সেন ও মহাজন। আচ্ছা। তো মিসেস লক্ষণ সেনকে এবং মহাজনকে এটা বাংলাদেশের মানুষ কিন্তু খুব ভালো মতো রিলেট করতে পারে। জি। তো সেটি হচ্ছে যে ঘটে যাওয়া ঘটনা, যেমন জুলাই বিপ্লব। আচ্ছা, তারপরে হচ্ছে যে যেমন সিরিয়াতে এরকম হলো, এটা আন্তর্জাতিক। ট্রাম্প জিতলেন, এটা পৃথিবীব্যাপী একটা বড় ঘটনা, বেশিরভাগ মানুষ তাকে উন্মাদ মনে করে, কিন্তু তারপরে উনি জিতেছেন। তো
তো দেশে এবং বিদেশে যে ঘটে যাওয়া ঘটনাগুলো যেগুলো খুবই আলোচিত হয়, সেটা আসলে আমি রম্য স্টাইলে লেখার চেষ্টা করি। আচ্ছা, সেটাই হচ্ছে মলাটবন্দি বাংলাদেশ এবং এই যে মিসেস লক্ষণ সেন মহাজন, বইয়ের নামগুলো আমি আসলে আলোচিত ঘটনা থেকেই নিয়ে থাকি। আপনি কবিতাও লিখে থাকেন, আবার রম্য রচনাও লিখে থাকেন। পাঠকরা আপনাকে কোনটাতে সব থেকে বেশি গ্রহণ করে? আসলে কবিতা বাই ডিফল্ট শব্দটা ব্যবহার করলাম এই কারণে যে বাঙালি মনে হয় কবিতা লেখে নাই এরকম, বা 2 লাইন বা পড়ে নাই এরকম মনে হয় না। তো আমি 93 সালে আমার তো কখনো মাথায় ছিল না যে আমি লেখালেখি করব। 93 সালে আসলে আমি যা যা টুকটুক করে লিখতাম, বিশেষ করে 91, 92, 93, সেই জিনিসটা নিয়ে আমি একটা বই বের করেছিলাম দুজনে মিলে, কষ্টে কষ্টে কষ্টি পাথর। এটা 93 সালে। 96 সালে ওইটা কবিতা, কোথাও কারণের স্নান শব্দ। রম্যগুলো এর পরে চাকরি করতে যেয়ে রম্য কলাম মানে আমার লেখার ইচ্ছে হলো, এবং 2000 সালে বিশেষ করে আলপিনে 99, 98 আলপিনে যেটা প্রকাশিত হয়েছিল, আমার প্রথম রম্য বইটা ছিল গজালের চেয়ে আলপিন বড়। আচ্ছা, তারপরে পরপর 3টা আলপিন আমার লেখাগুলো ছিল ওখানে। একটা হচ্ছে আলপিন ঝালপিন, আর একটা হচ্ছে আলপিন হাতে ছাগলের দেশে। তো প্রথমটা যে শিশির ভট্টাচার্য উনি কাভার করেছিলেন, পরেরটা আহসান হাবিব, এবং তৃতীয়টা হচ্ছে আমার ভাই কিশোর। জি। তো তারপরে তো আলপিনে কোনো না কোনোভাবে আমি প্রথম আলোর সাথে থাকলাম না, আলপিনেও আমার লেখা ছাপা হলো না, সে আরেক গল্প, বা হবে না কখনো। তো সেটা আরেক গল্প, সেটার দিকে না যাই। তো তারপরে আসলে একেবারেই রাজনৈতিক বাস্তবতায় চলে আসি। 27 তত্ত্বাবধায়ক সরকার, মঈনুদ্দিন সাহেব, ফখরুদ্দিন সাহেব এরকম ছিল, তখন ছিল তত্ত্বাবধায়ক স্বামী, জি। তারপর সংস্কারমন্ত্রী স্ত্রী, ডিজিটাল পোলাপান। তো পরের বছর বইয়ের নাম ছিল ডিজিটাল হাসু, বাস্তবরা পুতুল। তো এইরকম সময়ের সাথে সাথে এই যে রম্য রচনায় রাজনীতির একটা বড় প্রভাব রয়েছে, এটাকে আসলে আপনি কিভাবে দেখেন? রম্য রচনায় যখন রাজনীতিকে আপনি উঠে নিয়ে আসেন, তখন সেক্ষেত্রে পরবর্তীতে আপনার যে কনসিকুয়েন্সেস, সেটা কি খারাপ হয়, বা সেটার জন্য একটা কোনো প্রেশারাইজড ফিল করেন কিনা? হ্যাঁ, ঝুঁকি তো আছেই। এবং যত বেশি অসহিষ্ণুতা, যত বেশি মানুষের স্বৈরাচার হওয়ার ট্রেন্ড, প্রবণতা, এইটা আসলে রম্য লেখার বিপরীত অবস্থান করে। রম্য বলেন অথবা মত প্রকাশের স্বাধীনতা বলেন, এই দুটো একসাথে। যে আমার যদি মত প্রকাশের স্বাধীনতা থাকে, আমি মন খুলে রাজনৈতিক রম্য লিখতে পারবো, আচ্ছা, যদি না থাকে পারবো না। রম্য রচনা, কৌতুক, দুটো আলাদা জায়গা কি, না দুটো একই জায়গা? একই জায়গা। মানে কৌতুক তো রাজনৈতিকভাবে যত পয়দা হয়, জন্ম নেয়, সেটা অন্যভাবে হয় না। আচ্ছা, মানে ইন্ডিয়া এবং পাকিস্তানকে যদি ধরেন, তাহলে ক্যারেক্টার হচ্ছে জিয়াউল হক, উনি একনায়ক ছিলেন পাকিস্তানের, এবং রাজীব গান্ধী। তো জিয়াউল হক জিজ্ঞেস করছে রাজীব গান্ধীকে, তোমাদের এখানে কৌতুক হয় না? হয়। তুমি কি করো? বলে, আমি ওদের সাথে কথা বলি, চেষ্টা করি যেন আর কৌতুক পয়দা না হয়। তো রাজীব গান্ধী জিজ্ঞেস করছে জিয়াউল হককে, আপনি কি করেন? দূর, ধৈরাই জিভে কেটে দিই। তো দুইটা তো দুই মত। তো এরকম আছে। এটা ধরেন মনে হচ্ছে যে ইন্ডিয়ানরা এই কৌতুক ছড়িয়েছে, আচ্ছা, কিন্তু যদি পাকিস্তানিরা ধরে, তো তারা কি করবে? হ্যাঁ, তো তারাও একটা কৌতুক বের করলো যে রাশিয়ান আসছে ভিজিটে, তাহলে ইন্দিরা গান্ধী তাকে ঘুরে দেখাচ্ছেন। তো দেখা গেল একটা লোক পার্কের আড়ালে ওই যা করে বাঙালি, তো সেই হিচি করতে পারে এরকম কিছু একটা, তো গলা খাকারি দিল, তো ওরে ধরে নিয়ে গেল। তো অনেকদিন পরে ইন্দিরা গান্ধী গেলেন হচ্ছে রাশিয়া সফরে, তো উনি ঘুরে দেখছেন, তখন ওই গাছের আড়ালে এরকম একজন লোককে পাওয়া গেল। তো রাশিয়ানরা তো তখন খুবই এক না একশো লোক ধরে আনা হলো। জিজ্ঞেস করলো, এই কী করো? আমি এখানে ইন্ডিয়ান দূতাবাসে চাকরি করি। হতে পারে? তো যে আসলে যে অ্যাঙ্গেলে দেখতে আর কি কৌতুকটাকে, কৌতুকটা আসলে সেভাবেই তৈরি হয়, মানে পার্সপেক্টিভ থেকে তৈরি হয়। আচ্ছা, আপনি লেখালেখি করছেন অনেকগুলো বছর ধরে, কিন্তু এখন যারা নতুন লিখছে, তারা তো রম্য রচনার প্রতি তাদের যে আগ্রহটা, সেটা কি একই রকম, কমেছে নাকি বেড়েছে? কি মনে হয় আপনার? মানে আপনার কি মনে হয় এটা? আমার কাছে এটা মনে হয় ভয়াবহ রকমভাবে কমে গেছে। শিবরাম থেকে শুরু করে, বা সঞ্জীব অথবা তারাপদ, এনারা আস্তে আস্তে, অথবা মুস্তুবা আলী, পরে আমাদের এখানে রাজনৈতিক রম্য, হয়তোবা একসময় হিলাল ফয়েজি অথবা
আমাদের আনিসুল হক সাহেবরা লিখতেন রাজনৈতিক রম্য, যেটা গদ্য কার্টুন নামেও ছাপতেন। এরপরে সম্ভবত এটা এই আহসান কবিরই ধরে আছে। রাজনৈতিক রম্য নিয়ে ছোট 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 চেষ্টা অনেকেই করেছেন, কিন্তু এইটা নিয়মিত না, না আমি পাইনি যে যার সাথে আমি মন খুলে এই রাজনৈতিক রম্য নিয়ে আলোচনা করব। আচ্ছা, এইটা একটা। 2 নম্বর হচ্ছে ওই যে রিস্কি যে জিনিসটা, এমনও হয়েছে যে আমার পাণ্ডুলিপি আমি জমা দিয়েছি, মেলার 10 বা 11 তারিখে সেটা বলে দিয়েছেন যে এই বই আমি ছাপবো না। এই ঘটনা আমার জীবনে ঘটেছে। প্রকাশক আচ্ছা। আবার সেইটা নিয়ে আমি দাঁড়ে দাঁড়ে ঘোরা, কিন্তু সেখান থেকে একটা মানুষ আমাকে নিয়ে গিয়েছিল যে আমি এটা ছাপবো, এবং সে মেলার 20 বা 21 তারিখে বইটা এনেছিল। সে হচ্ছে ফয়সাল আরেফিন দীপন। আচ্ছা। তো ওর ওখান থেকে আমার 16 বা 17টা বই ছাপা হয়েছে, এবং প্রতি বছরই রাজনৈতিক রম্য থাকতো, আবার এই যে উপন্যাসগুলো থাকতো, ত্রয়ী উপন্যাস, ভালোবাসা মরে যায় মুগ্ধতা মরে না, তীর্থে যাবে, এই জিনিসগুলো জাগৃতি থেকেই বেরিয়েছে। সর্বশেষ বইটা ছিল দুঃখ বাড়ি। আপনার কবিতায় আমরা তুনাবির উপস্থিতি টের পাই। তুনাবিকে এটা অ্যাকচুয়ালি বাস্তবে কি তার উপস্থিতি আছে, মানে সে কি বাস্তব মানুষ তুনাবি? না, এইটা হচ্ছে যে এটাও প্রভাব। সেটা হচ্ছে যে ওয়ার্ডসওয়ার্থের কবিতায় লুসি পোয়েম আছে, কিন্তু আপনি যদি বাংলাদেশের লাবণ্য আছে কিন্তু রবীন্দ্রনাথের, নজরুলের কোনো কিছু অনামিকা আছে, আপনি যদি জীবনানন্দ দাশ ধরেন তো বনলতা সেন আছে, সুরঞ্জনা আছে, যে সুরঞ্জনা ওইখানে যেও না তুমি, তারপরে সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ, এগুলো আছে, অনেকগুলো নাম আছে। আমি চিন্তা করলাম আমি একটা নাম করি, তো সেটা ওই যে তুন হচ্ছে তীর রাখার যেটা, তো এইটার বিপরীতে আমি তুনাবি, যে একটা এরকম আধার কিন্তু যে মেয়েটা সাহসী, তো এইরকম একটা তুনাবি নাম আমি করলাম, আমার কবিতায় ব্যবহার করলাম। এবং বছর শেষে যে আমি রম্য স্টাইলে যে চিঠিটা লিখি, সেটা আমি তুনাবির কাছেই লিখি। বাহ, সুন্দর। এটা তো না হয় কল্পনার একটা চরিত্র, আপনি তো নিজে অনেক চরিত্রে আসলে প্লে করেন, মানে আপনি অভিনয় করেন, তো এখন অভিনয়ের ব্যস্ততা কেমন আছে? অভিনয়ের ব্যস্ততা আসলে অনেকটাই কমে গেছে, তাও পুরনো কিছু মানুষ হয়তো বা এখনো ডাকেন, তো আমি করে দিয়ে সেইটা মাসে 2 বা 3 দিনের বেশি না, কখনো 4 দিন বা 5 দিন হয়। এটা গত 13 বা 14 বছরে এইভাবেই চলে আসতেছে। কিন্তু ওই যে মনে হয়, আমার কাছে মনে হচ্ছে এই মাসে কেউ ডাকবে না, কিন্তু কেউ না কেউ একদম ডেকে বলেন, আমি একদিন যে অভিনয় করে দিয়ে আসি, ডাক চলেই আসে। আচ্ছা, আপনি অনেকের মিমিক্রি করতে পারেন, মানে অনেকের অনুকরণটা করতে পারেন। আজকে আপনার কাছ থেকে কারো না কারো অনুকরণ দেখতে চাই, কারো না কারো মিমিক্রি দেখতে চাই। কারটা দেখবো? প্রথম যে মানুষটা আমার মাথার মধ্যে ঢোকেন, আমার প্রথম হচ্ছে যিনি আমাকে পত্রিকায় চাকরি দিয়েছিলেন এবং লেখালেখি করার সুযোগটা দিয়েছিলেন, উনি হচ্ছেন শফিক রেহমান। জি। তো উনি বলতেন, আচ্ছা এই তুমি ঝাঁকটা চুল রেখেছো কেন? তো আমি বললাম যে ভাই তুমি না নেভিতে ছিলে। আমি বললাম হ্যাঁ। ঝাঁকটা চুল রাখবে না, তুমি কালকে চুল কেটে আসবে, বুঝেছো? তো আমি চুল কেটে আসি নাই, তোমাকে চুল কেটে আসতে বলেছি, তো আমি চুল ফেলে গেলাম। তুমি কি জানো তোমাকে ক্লাউনের মতো লাগছে, তুমি চুল ফেলে আসছো, ক্যাপ খোলো, তুমি এখন ক্লাউন হয়ে ঘুরে বেড়াবে, বুঝলে? তো এই হচ্ছে শফি ভাই। দ্বিতীয় যে মানুষটা খুব বেশি আমার মধ্যে ঢুকেছেন সেটা হচ্ছে হুমায়ুন ফরিদি। আচ্ছা কবির তুই এখন কোথায়? ভাইয়া আমি অফিসে। আচ্ছা অফিস শেষ কখন? ভাইয়া 7টায়। আচ্ছা শাহিন নিচে থাকবে, বুঝলি, গাড়ি নিয়ে তুই সরাসরি আমার বাসায় চলে আসবি, পারবি না? আমি বললাম জি পারবো। আচ্ছা শোন, কোনো দুঃখের কথা বলবি না, আজকে অনেকগুলো কৌতুক বললো তোকে, বুঝলি? এইরকম আর কি, ওইটা মাথায় ঢোকা ব্যাপার, আমি পাবলিকলি করি না কখনো। মানে এটা কখনো তাদের সামনে করে তাদের কাছ থেকে বকা খেয়েছেন এমন হচ্ছে? প্রচুর প্রচুর। সাজু খাদেম আছে, সাজু আমি হয়তোবা শহীদুজ্জামান সেলিমকে টেলিফোন করে ফরিদি ভাই শেখ কিছু কথা হয়তোবা বলে ফেললাম, কিছুক্ষণ পরে হয়তোবা সেলিম ভাইয়ের মনে হলো যেটা তো ফরিদি ভাই হতে পারে না, তখন এটা সাজু নাইলে হাসান কবি, এরকম। সেটা ফকির আলমগীরের ক্ষেত্রেও ঘটনাটা ঘটেছে। তো উনি আসলে সাজুরটাও নিতে পারেন নাই, আমারটাও নিতে পারেন নাই কখনো। তো তখন আমি চিন্তা করলাম যে আর পাবলিকলি এটা করব না, মানুষ দুঃখ পাবে, শুধু শুধু কি করার দরকার। আপনার সাথে কথা বলতে সব সময় ভীষণ ভালো লাগে, কিন্তু অনুষ্ঠানের স্বার্থে, আমাদেরকে সময়ের স্বার্থে অনুষ্ঠান শেষ করতে হয়। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, আমাদের আমন্ত্রণে সাড়া দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সব সময় এমনটাই প্রাণবন্ত হাসি খুশি থাকুন, শুভকামনা।
শুভকামনা। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভিকেও ধন্যবাদ, যারা এনটিভির সাথে আছেন এবং যারা দেখছেন, মানে সবাইকে আমার হৃদয় থেকে স্যালুট। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।